আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। লন্ডন বৈঠকে আগামী বছর রমজানের আগে নির্বাচন আয়োজনে তারেক রহমানের প্রস্তাব, সংস্কার ও বিচারে অগ্রগতি হলে প্রধান উপদেষ্টার আপত্তি নেই। ইউনূস তারেক বৈঠক দেশের রাজনীতিতে সত্যি টার্নিং পয়েন্ট বলে বিএনপির মন্তব্য। ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ জানালেন ফখরুল। মৌলিক সংস্কার ও জুলাই ঘোষণাপত্র ছাড়া নির্বাচনে গণতান্ত্রিক উত্তরণ হবে না মনে করে এনসিপি। সরকার পুরনো বন্দোবস্তের দিকেই এগুচ্ছে দাবি। এবং ডেঙ্গু ও করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে 7 জনের মৃত্যু। ডেঙ্গুতে সর্বোচ্চ 124 জন শনাক্ত বরিশাল বিভাগে। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। লন্ডনে বহুল আলোচিত বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে আগামী বছর রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কার ও বিচারের বিষয়ে যথেষ্ট অগ্রগতি হলে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন করতে কোনো আপত্তি নেই। প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত বৈঠকের বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মল্লিক। বৈঠকের নির্ধারিত সময় দুপুর 2টা হলেও এর বেশ আগে থেকেই লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারের রাস্তার আশপাশে বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানাতে সমবেত হন। বাংলাদেশ সময় দুপুর 1টার দিকে বাসা থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। হোটেলে তারেক রহমানকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন তারেক রহমান। খুব ভালো লাগছে। আমাকে শরীর ভালো আছে। আপনার শরীর ভালো আছে? চলছে, টেনে চলছে। আমি বুঝতে পারছি। কঠিন অবস্থা। আম্মা সালাম জানিয়ে আমার অসংখ্য অনেক সালাম বসে। বৈঠক শুরু হওয়ার আগে সৌজন্যমূলক কথাবার্তা বলেন প্রফেসর ইউনূস ও তারেক রহমান। বৈঠক শেষে কথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রথমে আমাদের দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে 1-to-1 ওনারা দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছেন। নিশ্চয়ই সন্তুষ্ট। শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরও দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করতে হবে। এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে। এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে। যৌথ বিবৃতি তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার
ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের অবস্থানকে স্বাগত জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফলপ্রসূ আলোচনার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক সত্যিকার অর্থে টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে বলে মনে করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় সাংবাদিকদের বলেছেন, তারেক রহমানের প্রস্তাবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনে সম্মত হওয়ায় বিএনপি তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা ও প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। রাহুল রায়ের রিপোর্ট। দেশের রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ সবারই আগ্রহ ছিল কাঙ্ক্ষিত এই বৈঠককে ঘিরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে আগে থেকেই বলা হচ্ছিল নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে দুপক্ষের দূরত্ব ঘোচানোর পথ খুলে দেওয়ার সাক্ষাৎ এটি। লন্ডনে বৈঠকের পর ঢাকায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রতিক্রিয়ায়ও তেমনই বললেন বিএনপি মহাসচিব। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। জনাব তারেক রহমানের যে প্রস্তাব, যে নির্বাচন যে ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে, যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, সেটা উপযুক্ত সময় নয়। কোনো জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। জনাব তারেক রহমান রাষ্ট্রনায়কোচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন। জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সুন্দর ভবিষ্যতের জন্য জাতীয় ঐক্য ধরে রাখারও আহ্বান জানান তিনি। অতীতে যে সমস্ত ছোটোখাটো কথাবার্তা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন, যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি। মির্জা ফখরুল জানান, নেতাকর্মী সহ সবাইকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জনগণের আকাঙ্ক্ষা পাশ কাটিয়ে মৌলিক সংস্কার ও জুলাই ঘোষণাপত্র ছাড়া দেশে নির্বাচন হলে গণতান্ত্রিক উত্তরণ হবে না বলে মনে করে এনসিপি। লন্ডনে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে এই প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, শুধুমাত্র একটি দলের আগ্রহে দেশের জনগণকে নির্বাচনী ট্রেনে তুলে দেয়া হচ্ছে। বিদেশের মাটিতে বৈঠক ও ঘোষণা দেয়া দেশের জনগণের জন্য অপমানজনক বলেও মন্তব্য করেন তিনি। জাস্ট ক্ষমতার লোভে চেয়ার দখলের প্রক্রিয়া রয়েছে, যেটা মনে করি বাংলাদেশের গণ অভ্যুত্থান 18 কোটি মানুষের সাথে একটা প্রতারণার শামিল। এই জন্য সরকার এবং বিএনপি একই সাথে একীভূত হয়ে বাংলাদেশের মানুষকে পাশ কাটিয়ে নতুন একটা গভীর সংকট সৃষ্টি করার পায়তারা করছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের মতো লন্ডনেও ছিল সমান আগ্রহ। লন্ডনের হোটেলে বৈঠকের সময় বাইরে ছিল বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি। এই বৈঠকের ফলে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে বলে আশা করছেন প্রবাসীরা। লন্ডন থেকে শাহ এমি হোসেনের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন ডরচেস্টার হোটেলে। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছর রমজানের আগে নির্বাচনের আয়োজনের জন্য প্রস্তাব করেন। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলে প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেই ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অপরাধী যারা ছিল, যারা বাংলাদেশের টাকা লুটপাট করে যারা বিভিন্ন দেশে নিয়ে গেছে, গণতান্ত্রিক ব্যবস্থায় কত দ্রুত ফিরে যেতে পারে, একটি নিয়মতান্ত্রিক সরকারের মধ্যে দিয়ে যাতে রাষ্ট্র পরিচালিত হয়, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। লন্ডনের স্থানীয় সময়ে সকাল 9টা বাজার 5 মিনিট আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত হন ডরচেস্টার হোটেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার জন্য। তিনি দীর্ঘ সময় এখানে আলাপ আলোচনা করেন দেশের ভবিষ্যৎ নিয়ে। পার্কল্যান্ড থেকে শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বৈঠকে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনার মূল বিষয়সমূহ এক নজরে তুলে ধরছেন ওবায়দুল রশিদ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বৈঠক শেষে যৌথ ব্রিফিং থেকে জানা গেছে, তারেক রহমান আগামী বছর রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। প্রধান উপদেষ্টা জানান, তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের ঘোষণা দিলেও সংস্কার, বিচার ও সব প্রস্তুতি শেষ করা গেলে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন হতে পারে। জানানো হয়, নির্বাচন কমিশন দ্রুত তারিখ ঘোষণা করবে বলে দুপক্ষই আশা করছে। জুলাই সনদ ও সংস্কার নিয়ে বিএনপির অবস্থান, ঐক্যমতের ভিত্তিতেই সব করতে হবে। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বক্তব্য, এ নিয়ে আলোচনার প্রয়োজন নেই, যখন ইচ্ছে দেশে ফিরবেন তিনি। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও 5 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত দেশে ডেঙ্গুতে যে 5 জন মারা গেছেন তার 4 জনই বরিশাল বিভাগের এবং 1 জন ঢাকার। নতুন করে ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন 159 জন, এর মধ্যে সর্বোচ্চ 124 জন শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে। চট্টগ্রাম বিভাগে 9 জন, ঢাকা সিটির বাইরে ঢাকা বিভাগে 9 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 12 জন, উত্তর সিটিতে 1 জন, খুলনা বিভাগে 3 জন এবং সিলেট বিভাগে 1 জন আক্রান্ত হয়েছেন। এ বছরের জানুয়ারি থেকে 28 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 2 নারীর মৃত্যু হয়েছে, 1 জন ঢাকার এবং অন্যজন চট্টগ্রামের। 124 জনের পরীক্ষার বিপরীতে 24 ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে 15 জন, এর মধ্যে ঢাকা বিভাগে 9 জন এবং চট্টগ্রামে 6 জন। গত 24 ঘন্টায় করোনা শনাক্তের হার 8%, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্তের হার 13%। জুলাই মাসের মধ্যে নিবন্ধন পেতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, 22শে জুনের মধ্যে ইসিতে আবেদন করবেন তারা। দলের অন্য নেতারা জানিয়েছেন, গঠনতন্ত্র, প্রতীক ও দলীয় কার্যালয় সহ সব বিষয় চূড়ান্ত হওয়ার পর্যায়ে রয়েছে। তাফহিমুল ইসলামের রিপোর্ট। জুলাই অভ্যুত্থান পরবর্তী গঠিত নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদনের আহ্বান করে, যার সময়সীমা শেষ হচ্ছে 22শে জুন। আর এই সময়ের মধ্যে নির্বাচনের শর্ত মেনে আবেদন জমা দিতে চায় এনসিপি। এনসিপি নেতারা জানিয়েছেন, দলের গঠনতন্ত্র এমনভাবে সাজানো হয়েছে যাতে ব্যক্তি ও পরিবারতন্ত্র গড়ে না ওঠে। একই সাথে জুলাইয়ের মধ্যে নিবন্ধন পেতে বেশ জোর সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন তারা। এই মাসে আমরা জমা দিতে চাই নিবন্ধন। এই মাসে জমা দেওয়ার পরে নির্বাচন কমিশন তারা হয়তো ইন্সপেকশন সহ তাদের কিছু ফর্মালিটিস আছে, সেগুলো করতে যতটুকু সময় লাগে আমরা আশা করছি যে আমাদের দিক থেকে কাজ শেষ হয়ে গেলে তারপর নিবন্ধন পেতে আমাদের খুব বেশি বেগ পেতে হবে না, হয়তো 1-1.5 মাস, সর্বোচ্চ 2 মাস এরকম সময় লাগবে। নিজেদের পছন্দ মতো দলীয় প্রতীক পাবেন বলে আশা এনসিপির এই শীর্ষ নেতার। এই প্রতীক দেওয়াটার সম্পূর্ণ এখতিয়ার আসলে নির্বাচন কমিশনে, তাদের যে 5 সদস্যের যে কমিশন আছে তারা অধিকাংশ মতামত চাইলে তারা এটা দিতে পারে। তো আমরা আশা করব তারা যেন এই অভ্যুত্থান পরবর্তী জনগণের যে প্রত্যাশা বা যে চাহিদা সেটার প্রতি তারা শ্রদ্ধাশীল হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন বলে আশা জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। পটুয়াখালীতে বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি, হামলা পাল্টা হামলায় জেলার দশমিনা ও গলাচিপা উপজেলায় 144 ধারা জারি করেছে প্রশাসন। গলাচিপা ও দশমিনা উপজেলার পৌর এলাকায় শুক্রবার সকাল 8টা থেকে আগামী 48 ঘণ্টা পর্যন্ত 144 ধারা বলবৎ থাকবে। এর আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের এক বক্তব্যে স্থানীয় নেতাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে অবরুদ্ধ হন তিনি। পরে তাকে সেনাবাহিনী উদ্ধার করে। এরপর ওই এলাকায় বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে এ ঘটনায় সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান নুরুল হক নূর।
আজকে আমাদের নেতা কর্মীদের উপরে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। গতকালকে গণ অধিকার পরিষদের গলাচিপা 10 মিনিট প্রত্যেকটি ইউনিয়নের অফিস এমনকি ওয়ার্ডের অফিসও ভাঙচুর করেছে। অসংখ্য নেতা কর্মী আহত হয়ে কেউ বরিশাল চিকিৎসা নিচ্ছে, কেউ পটুয়াখালী চিকিৎসা নিচ্ছে, কেউ গলাচিপা চিকিৎসা নিচ্ছে। সে একটা বড় পদে আছে, কিন্তু এই বড় পদে থাকিয়া আমার মতো একজন ছোট নেতার বিরুদ্ধে এই মিথ্যা ঘটনা দিয়া সে আমাকে হেয়প্রতিপন্ন করছে। আমি এইটার নিঃস্বার্থভাবে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং বিপিনুরকে এই মিথ্যা বক্তব্য দেওয়ার জন্য সকলের কাছে যেন সে ক্ষমা চায় নিঃস্বার্থভাবে, এটা আমরা বিএনপির পক্ষ থেকে আশা করি। এবারে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর যা থাকছে: ইরানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার জবাবে ইসরায়েলে 100-র বেশি ড্রোন হামলা, প্রয়োজনে তেহরানে সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ইরানের একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় দেশটির রেভলিউশনারি গার্ড কর্পসের বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে 6 জন পরমাণু বিজ্ঞানী সহ 70 জন নিহত ও 3 শতাধিক আহত হয়েছেন। হামলার জবাবে ইরানে তেল আবিবে 100টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েল যে অপরাধ করেছে তাদের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে। এদিকে প্রয়োজনে ইরানের সামরিক অভিযান পরিচালনার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানে ইসরায়েলি হামলাকে চমৎকার বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরানের অবশিষ্ট কিছু নেই, এখনো পরমাণু চুক্তির সময় আছে। তবে ইরানে হামলায় হোয়াইট হাউসের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে অরিজিনাল ওয়েব ফিল্ম নীলপদ্ম। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত তৌফিক এলাহি পরিচালিত নীলপদ্মর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী ও একে আজাদ সেতু। দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে নীলপদ্ম। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরের গাংনীর জুগিন্দা গ্রামের প্রবাস ফেরত যুবক দেলোয়ার হোসেন আঙুর চাষ করে সফল হয়েছেন। কৃষকের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে তার এই আঙুর বাগান। মেহেরপুর প্রতিনিধি গোলাম মুস্তফা রিপোর্ট। মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে প্রবাস ফেরত যুবক দেলোয়ার হোসেন ইউটিউব দেখে নিজ উদ্যোগে আঙ্গুর চাষ শুরু করেন। প্রথম দিকে কৃষি বিভাগ এবং এলাকাবাসীর সহযোগিতা না পেলেও দেলোয়ার হোসেন থেমে থাকেননি। ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে বিভিন্ন পরামর্শ নিয়ে মাত্র 10 কাঠা জমিতে গড়ে তোলেন আঙ্গুরের বাগান। ওরা যেভাবে আমাকে শিখিয়ে দিয়েছে ঠিক সেভাবে আমি নিয়ে আসার পরে গাছ রোপণ করি। 1,70,80,000 টাকা খরচ হয়েছে। প্রথম বছরে যেরকম ফলন আমার তো মনে বলছে যে আমি 5 লক্ষ টাকা ইনশাল্লাহ বেচা করতে পারবো। বর্তমান 2 জাতের আঙুর চাষ আছে, একটা আছে বাইকুন আর একটা রচনা। দেলোয়ারের বাবা পাশে থেকে সার্বিক সহযোগিতা করছেন তার এই বাগানে। সেটাকে যতটুকু সহযোগিতা করার দরকার আমি নিজে হাতেই করেছি। তো এবার ফল যা দিয়েছে আল্লাহ, ফলে পয়সা ভালো পয়সা হবে। তার বাগানের ফল দেখে অনেকেই আঙ্গুর ফলের চারা কিনে নিয়ে যাচ্ছেন। আঙ্গুর বাগান কোনোদিন দেখি না, কিন্তু এই প্রথম দেখলাম এবং ভালোই লাগছে। আমি আঙ্গুর চারা নেওয়ার জন্য এসেছি আর কি। ভালোই হয়েছে বাগানে আঙ্গুর, এরকম একটা বাগান করার ইচ্ছা আছে। আমি চেষ্টা করি যে আমার নিজের বাড়িতেও লাগাবো আর কি। দেলোয়ার হোসেনকে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করছে কৃষি বিভাগ। তো কৃষক প্রাথমিকভাবে যেহেতু তার নিজ প্রচেষ্টা এগুলো শুরু করেছে, আমরা কৃষি অধিদপ্তর সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ রাখছি। প্রয়োজনীয় যে দিক নির্দেশনাগুলো আমরা উপসরকারি কৃষি কর্মকর্তার মাধ্যমে এবং আমরাও স্থলে যে এই পরামর্শগুলো দিব। এই আঙ্গুর মিষ্টি হলে তা অন্যান্য চাষিদের মাঝে ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি সংশ্লিষ্টরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ।
খাগড়াছড়ির পর্যটনে নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ার জাকারান্ডা ফুল। অত্যন্ত সৌন্দর্যময় ফুল এটি। এর রঙিন উপস্থিতি বসন্ত ও গ্রীষ্মের সংযোগকালে প্রকৃতিকে বৈচিত্র্যময় বার্তা দেয়। আলুটিলা পাহাড়ের দুপাশে শোভা বর্ধন করেছে জাকারান্ডা ফুল। আজহার হীরার তথ্যচিত্রে সঞ্জিদা স্নিগ্ধার রিপোর্ট। জাকারান্ডা মূলত বিদেশি ফুল। অস্ট্রেলিয়ার রাস্তার দুই পাশে বেশি চোখে পড়ে। 2020 সালে খাগড়াছড়ি সড়ক বিভাগের তৎকালীন উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা পরিবেশ বান্ধব অনিন্দ্য সুন্দর জাকারান্ডা ফুলের চারা রোপণের উদ্যোগ নেন। প্রাথমিকভাবে 1000 চারা সংগ্রহ করেন তিনি। জাকারান্ডা ফুলটা দেখে আসলে অনেক ভালো লাগছে। খাগড়াছড়িতে প্রথমবার দেখলাম। ভালো উদ্যোগ, ভালো লাগছে। ফুল যদি আরো ফোটে আরো সুন্দর লাগবে। যারা আলুটিলা ঘুরতে আসে তারা এই ফুলটা দেখে খুবই মুগ্ধ হবে। আর এই ফুলটা দেখতে আসলে অনেক সুন্দর। এই গাছটা যে আমি খাগড়াছড়িতে দেখবো সেটা আমি কখনো আশা করি নাই। প্রকৃতির প্রতি দায়বদ্ধতা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সৌন্দর্য বর্ধনেই এমন উদ্যোগ। সৌন্দর্য বর্ধন এবং পরিবেশ রক্ষণাবেক্ষণের জন্য আমি এই 2020 সালে প্রায় 1000টি জাকারান্ডা চারা লাগিয়েছিলাম এবং মহালছড়ি থেকে সিন্ধুকছড়ি সড়কে 10 কিলোমিটার সড়কে প্রায় 3000 জাকারান্ডা চারা লাগানো হয়েছে। শুধু জাকারান্ডায় নয়, আরও বিভিন্ন ফুলের গাছ রোপণের মাধ্যমে পুরো আলুটিলার সৌন্দর্য বর্ধনের উদ্যোগের কথা বলেছেন জেলা প্রশাসন। এই গাছটি সম্প্রসারণের ক্ষেত্রে আগামীতে ভূমিকা রাখার চেষ্টা করব এবং পাশাপাশি যাতে আমাদের এই অঞ্চলটি আমাদের বর্ণিল সাজে সজ্জিত হয় সেই লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের ফুল, ফল এবং বিভিন্ন ধরনের ঔষধি গাছের সমারোহে আমরা আমাদের এই পার্বত্য জেলাকে সাজাতে চাই। এবারের ঈদে খাগড়াছড়িতে পর্যটকদের বাড়তি পাওয়া। একদিকে পাহাড়ের রূপ, আরেকদিকে নয়নাভিরাম জাকারান্ডা ফুলের সৌন্দর্য। সঞ্জিদা স্নিগ্ধা, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। জাপানের নিক্কেন কেমিক্যাল এবং থাইল্যান্ডের এসডিসি বিউটি কমপ্লিট যৌথভাবে বাংলাদেশের সৌন্দর্য ও স্বাস্থ্যসেবা পণ্যের পরিবেশনা শুরু করতে এক্সক্লুসিভ পরিবেশনা চুক্তি সই করেছে। এই চুক্তির মাধ্যমে নিক্কেন কেমিক্যাল বাংলাদেশে এসডিসির সব স্কিন কেয়ার ও স্বাস্থ্যসেবা পণ্যের একমাত্র আমদানিকারক, পরিবেশক ও বিপণন সহযোগী হিসেবে নিযুক্ত হয়। সে সময় অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা ছিলেন। আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর যা থাকছে আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। ঈদ যাত্রায় কিছুটা ভোগান্তি থাকলেও লম্বা ছুটিতে দারুণ সময় কাটানোর অভিজ্ঞতা জানিয়েছেন তারা। এখন নতুন উদ্যমে কাজে যোগ দিতে চান ঢাকায় ফেরা মানুষজন। সাদি মাহমুদের রিপোর্ট। পরিবার পরিজনের সঙ্গে ঈদুল আজহার ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন রাজধানীবাসী। সকাল থেকে রাজধানীর গাবতলী, মহাখালী, যাত্রাবাড়ি, সায়দাবাদ, কমলাপুর ও সদরঘাট ঘুরে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা গেছে। তারা বলছেন, দীর্ঘ ছুটির পর ফিরে নিজ নিজ কর্মস্থলে নতুন উদ্যমে কাজ শুরু করতে চান তারা। একটা ইঞ্জিন নষ্ট হয়ে গেছিল, সেখানে খুব ভোগান্তি হয়েছে, অনেক দেরিতে আসা পড়ছে। ঈদ কাটায় এখন আবার সুন্দরভাবে এবার কর্মব্যস্ততা আবার ফিরলাম। দেখা যাক এখন শহরটা আবার কি রকম সুন্দর হয়। দেশে যাওয়ার সময় একটু তাও ভালোভাবে গেছি, কিন্তু আসার সময় অনেক কষ্ট হয়েছে। জ্যাম, প্রচুর জ্যাম মানুষের। ঈদ ভালোই কাটছে, কিন্তু যাত্রা পথে অনেক ভিড় ছিল আসার টাইমে। যদিও কাঙ্ক্ষিত সিট পাইছি, কিন্তু উঠতে অনেক কষ্ট হয়েছে। অনেক যুদ্ধের পর সিটে পৌঁছাইতে পারছি। যাওয়ার থেকে বেশি কষ্ট আসার সময়। আজকে যেরকম মনে হচ্ছে এরকম ভিড় হয়েছে না। যাওয়ার সময় গেছি আর আমি গেছি। করোনার নতুন ধরনের সংক্রমণ বাড়তে থাকলেও কাউকে স্বাস্থ্য অধিদপ্তরের 11 দফা নির্দেশনা মানতে দেখা যায়নি। যাত্রীদের পড়তে দেখি নাই, কিন্তু আমি পড়ি, আগেও পড়েছি। এটা অভ্যাসে পরিণত করা দরকার। সুতরাং আমি ব্যবহার করছি এবং মনে করি সবাইরই এখন সব জায়গায় মাস্ক পরা দরকার। গতকালকেও একটা নিউজ দেখলাম, কিন্তু মাস্ক পরা সবার জন্য ভালো। ইনশাল্লাহ মাস্ক আবার পরবো ইনশাল্লাহ। অন্য সময় তো অনেক যে জ্যামজাম হয়, ভাড়াটারা বেশি নেয়। এবার মোটামুটি সব কিছু নিয়ে ভালো ছিল আর কি, তেমন কোনো বিভ্রান্তি হয়নি আর কি।
যেহেতু রোববার থেকে অফিস আদালত খুলছে, তাই আগামী 2 দিনও ঢাকায় ফেরা মানুষের চাপ থাকবে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। আবারও নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে 32 ক্লাবের অংশগ্রহণে ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবল রোববার শুরু। প্রথম দিনে মাঠে আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। লম্বা ছুটির ফাঁদে রাজধানীর কাঁচা বাজার দোকান খুলতে শুরু করেছে, তবে বিক্রেতার তুলনায় ক্রেতার উপস্থিতি খুব কম। রাজধানীর নিউ মার্কেট কাঁচা বাজারের বড় অংশ এখনও বন্ধ। বেশিরভাগ পণ্যের দাম ঈদের আগের মতোই, তবে সামান্য বেড়েছে দেশি পেঁয়াজ সহ কিছু মশলার দাম। চালের দামও সামনে বাড়তে পারে বলে জানালেন একজন বিক্রেতা। দেশি ফল, বিশেষ করে আমের প্রচুর সরবরাহ রয়েছে বাজারে। রিজভি নওয়াজের রিপোর্ট। ঈদের পর প্রথম শুক্রবার, এদিন রাজধানীর নিউ মার্কেট কাঁচা বাজারে চিরচেনা ভিড় ও ক্রেতা বিক্রেতার হাঁকডাক একেবারেই নেই। নিত্যপণ্যের বাজারে সরবরাহ ভালো, বেশিরভাগ পণ্যের দামও একই রকম। পেঁয়াজ, আদা, রসুন এগুলি যেমন ঈদের আগে যেরকম দাম ছিল তার চেয়ে 5 টাকা 10 টাকা কেজিতে বেড়ে গেছে। 40 থেকে 100 টাকার মধ্যে সবজির দাম। বিক্রেতারা বলছেন মাছের দামও তুলনামূলক কম। পটল আর ভেন্ডি আর পেঁপে 40 টাকা কেজি। 40 বেশি দামি হচ্ছে টমেটো আর হলো শসা। বেচা কিনি মোটামুটি টুকটাক আল্লাহ রাখছে, তাহলে চলুন কেমনে। মাছের দাম অনেক কম আমাদের এখানে, 350 টাকা কেজি। 4 কেজি মাছ 350 টাকা কেজি। আবার এই কাতলা আছে মনে করেন 8 কেজি সাইজ 500 টাকা কেজি। মিলে চালের দাম বাড়তে শুরু করেছে জানালেন খুচরো বিক্রেতা। মিনিকেট চাল বিক্রি করতেছি আমরা হলো 75 টাকা, আর হলো 28 চাল হলো 60 টাকা। পাইজাম চাল বিক্রি করতেছি 60 টাকা, আর হলো নাজির চাল হলো 80 থেকে 85 টাকা। মোটা চাল হলো এখন 55 টাকা, যেটা স্বর্ণাগুটি বলে ওটা 55 টাকা। খবর পাইছি যে চালের দামটা একটু বেশি মেলে, ধানের দাম নাকি বাড়ছে। বাজারে হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি সহ বিভিন্ন জাতের রসালো আম মিলছে, দামও কম। এগুলো 120, 110 এরকম আর কি। হিমসাগর আপনার ওই যে আম্রপালি দাম 200, লেচু 550, 500। ডিম এবং মুরগি দুটোরই দাম ঈদের আগের তুলনায় কম। সোনালী জাতের মুরগি বিক্রি হচ্ছে 280 টাকা করে, আর ডিমের ডজন 120 টাকা। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। নোয়াখালী সদরের চরমটুয়া ইউনিয়নের ঠেকারহাট বাজারে প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। একই সময় স্থানীয় দোকানপাটেও হামলা ও ভাঙচুর করা হয়। ক্ষতিগ্রস্ত প্রবাসী সেলিম বলেন, প্রতিবেশীর সঙ্গে বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তার বাড়ির প্রধান ফটক ভেঙে হামলা ও লুটপাট চালায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেলে ভুক্তভোগীদের আবারও হুমকি দেয় সন্ত্রাসীরা। পুলিশ জানায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এইরকম 6 রাউন্ড করছে গুলি, আমি পুলিশের কাছেও দিছি আরও, বুঝলেন। এরপরে আমি আপনার জন্য রাখছি। এরপরে আপনার কই মানে কটকেল বোমা না হইলেও 100 রাউন্ড অনুসে করছে এখানে। এগুলো আমার সব ভাঙচুর করে আমার ভিতরে সব লুটপাট করে নিয়ে গেছে। আপনারা একটু দেখেন, এরা কিশোর গ্যাং, কিছু আছে ফোলাভাইন ছোট কিশোর গ্যাং, এরা এগুলা করছে, বুঝলেন। এবারে খেলার খবর নামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। লন্ডন বৈঠকে আগামী বছর রমজানের আগে নির্বাচন আয়োজনে তারেক রহমানের প্রস্তাব। সংস্কার ও বিচারে অগ্রগতি হলে প্রধান উপদেষ্টার আপত্তি নেই। ইউনূস তারেক বৈঠক দেশের রাজনীতিতে সত্যি টার্নিং পয়েন্ট বলে বিএনপির মন্তব্য। ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ জানালেন ফখরুল। মৌলিক সংস্কার ও জুলাই ঘোষণাপত্র ছাড়া নির্বাচনে গণতান্ত্রিক উত্তরণ হবে না মনে করে এনসিপি। সরকার পুরনো বন্দোবস্তের দিকেই এগুচ্ছে দাবি। এবং ডেঙ্গু ও করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে 7 জনের মৃত্যু। ডেঙ্গুতে সর্বোচ্চ 124 জন শনাক্ত বরিশাল বিভাগে।